ধন্যবাদ আচার্যদেবের অমূল্য বাণী শুনুন আপনারা। জন্য দৌড়াতে হবে না, কিছু করতে হবে না। অগণিত পরিবার, প্রত্যেকের দায়িত্ব। আপনার সাথে ওই ঠেলাওয়ালাটার ভাব আছে। মোড়ের মাথায় যেটা ইস্ত্রি করে তার সাথে কেউ কথা বলে না, আপনি তার সাথে কথা বলুন। ওই যে সবজি নিয়ে বসছে, ঝুড়ি নিয়ে বসছে, ওর সাথে এই ঠাকুরের বিষয়ে কেউ কথা বলে না। ওকে ফলো করে তার বাড়ি অব্দি গিয়ে তার বাড়িকে জাজন করে নিয়ে এসে ভোরবেলায় ঋতিক দাদাকে নিয়ে জাজন করে দীক্ষা দেন। এটাই আপনার দীক্ষা। ধাম মহাতীর্থ জাজন করে নিয়ে এসে ভোরবেলায় ঋতিক দাদাকে নিয়ে জাজন করে দীক্ষা দেন। এটাই আপনার দীক্ষা। একজন ডাক্তার ধরেছেন কি ইঞ্জিনিয়ার ধরেছেন, দরকার নেই, একটি মানুষ ধরেন। তার মধ্যে যে বিশেষত্ব আছে সেই বিশেষত্বটাকে উৎসাহিত করেন, হয়ে যাবে। কোনো বিশেষ কথা বলার দরকার নেই। আপনি কেন ঠাকুর ধরেছেন, আপনি ঠাকুর ধরে আপনার কি হয়েছে সেটুকু গল্পটুকু বলেন। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, নতুন কোনো কথা বলতে হবে না, কোনো হরং বরং আগডুম বাগডুম কোনো কথা না। আপনার জীবনটাকে খালি বলেন যে আমার জীবন এই, আমি এই এই পেয়েছি। আপনারও ভাবা হবে যে আপনি ঠাকুর ধরে আপনার কি কি ভাবনা এসছে, আপনার কি মনে হয়েছে। আপনার নিজের অন্তর্জগতে নিজের উঁকি মারা হবে, আরেকজনকে বলাও হবে, দুটোই হবে। ভাবতে থাকুন তার নিজের জীবনটাকে নিয়ে, যে আমি ঠাকুর না থাকলে আমি কি হতাম, আমার ভাবনাটা কি হতো, কোথায় আমার অসুবিধা হতো, কোথায় আমি পারতাম না। এটা ভাবেন, তাহলে ভাবনাটা হবে, বলা হবে, যাজন হবে। আমরা এইভাবে সাজাতে পারি জিনিসটাকে। জিনিসটা কি খুব কঠিন হবে? প্রত্যেকটা পরিবার, আমরা যতগুলো পরিবার ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছি, প্রত্যেকে পরিবার এরকম করে দায়িত্ব নিতে পারি, নেওয়া যেতে পারে। আমরা এবার আর একটা উৎসবে একটা আঙ্গিক বের করেছিলাম। যেসব ছেলেপুলেরা পড়ছে, মেয়েরা পড়ছে, যারা পড়াশোনা করে, ঠাকুরের বিভিন্ন সাবজেক্ট, আমি বললাম শুধু সঙ্গীতাঞ্জলি করে না। মেদিনীপুরে এবার বিশাল করে উৎসব হয়েছিল খড়গপুরের মাঠে। সেখানে আমাদের অন্নদা মাঝিদা, তিনি ইঞ্জিনিয়ার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ঠাকুরের ওখানে চলে যান এবং আশ্রমে থেকে আজীবন ঠাকুরের কাজই করে গেছেন। তিনি গেছিলেন খড়গপুর উৎসবে। তিনি বললেন যে আমি 4 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকলাম, একটা করে গান হচ্ছে আর একটা করে টপিক আসছে। যজন কি, যাজন কি, ইষ্টবিধি কে, সদ্গুরুকে, সদ্গুরুর দীক্ষার কেন প্রয়োজন, এরকম ইত্যাদি একটা বিষয়ের উপরে ঠাকুরের বিষয় পড়েছে তারা, এবং তারা লিখেছে এবং লিখিত পাঠ করছে 5-5 মিনিটের, এরকম করে 12-15টা সাবজেক্ট। তারা যে বাচ্চাগুলো বলছে আর সাথে একটা করে গান হচ্ছে, গান যেই শেষ হলো একটা করে আবার টপিক এলো, আবার গান, আবার টপিক, আবার গান, আবার টপিক, এরকম করে করে 1-2-4 ঘন্টা সমস্ত জনতা মন্ত্রমুগ্ধের মতন শুনছে, একটার করে টপিক। আর শুধু যারা উপস্থিত তারা না, আশেপাশে সমস্ত নগরে যেখানে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে সবাই শুনছে। এগুলো তো জানা দরকার যে কেন ঠাকুর কি বলেছেন, একদম হুবহু ঠাকুরের কথাটাই শুনবি, এইভাবে হোক। তারা বললেন। তারপরে যখন মূল মিটিং হলো, আমি তখন বলেছিলাম যে মঞ্চে ভর্তি ঋত্বিক দাদা থাকবেন, কিন্তু কেউ বলবেন না, টপিক ঠিক করে দাও, এই টপিকের ওপরে এই নির্বাচিত এই কজনই বলবেন, ওই কজন ওই টপিকের ওপরে দাঁড়িয়ে বলবেন। এবং তারা পড়াশোনা করছেন, গবেষণা করছেন, ভালো করে বুঝছেন, তারপরে ওই ওপরে আলোকিত করছেন। তো একসাথে আমি যেটা সৎসঙ্গে দাঁড়িয়ে যেই গল্প বলি, যা উৎসবে বলবো তাই আরেক জায়গায় বলবো, একই কথা, গতানুগতি লেবু চটকানো হয়ে থাকবে। ও এইবার তো উনি এই গল্পটা বলবেন, ও এইবার এইবার এইটা তুলবেন, হয়ে গেল প্রেডিক্টিভ। যেটাকে প্রেডিক্ট করা যাচ্ছে, তাহলে সেখানে বৈচিত্র্য থাকবে না। সেই জন্য ঠাকুর বলছেন যে এক জায়গার কর্মী আরেক জায়গায় চলে যাও, শিফট করো, তারা নতুন কথা শুনবে, নতুন কায়দা দেখবে। তা আপনারাও, আমরা কর্মীরাও এরকম করতে পারি যে যখন আমার অঞ্চলে দীক্ষা হয় তখন আমি কয়েকজনকে ডাকতে পারি এবং আমি কয়েকটা জায়গায় গিয়ে দীক্ষা দিয়ে আসতে পারি। নতুন নতুন কথা আসবে, নতুন নতুন কথা ভাসবে। আমারই স্ট্রাকচারে আরেকজন আসলো, তিনি দীক্ষা দিয়ে গেলেন, তার ওখানে যে স্ট্রাকচার সেখানে আমি গিয়ে দীক্ষা দিয়ে এলাম, আমি 5টা নতুন কথা বলতে পারি। স্ট্রাকচারটা কিন্তু ভাঙছে না। আমি ভাবি যদি আমার ফিল্ড, মুশকিলে পড়বো। আরে ফিল্ড কি, ফিল্ডটা তো ঠাকুরের কথা ছিল,
আমার ফিল করে ফেললাম কেন? তার মানে এখান থেকে আমার কিছু দোয়ানোর ব্যাপার আছে, এই মানুষগুলোকে বোকা বানিয়ে আমার কিছু দুইয়ে নেওয়ার ব্যাপার আছে, তাই আমি একটা ফিল্ড বানিয়ে নিয়েছি। এই মানুষগুলো আমার মানুষ, ওইগুলো ওদের মানুষ। কে ভাগ করেছে তোমাকে এই আমার মানুষ আর ওদের মানুষ? আমরা কেনই বা করতে যাব? এইগুলোই তো আমাদেরকে ছোট ছোট কূপমণ্ডুকে পরিণত করে দিচ্ছে। আমরা কর্মীরাও যেন এইগুলো নিয়ে ভাবি। ইদানি একটা প্রসঙ্গ উঠেছে দীক্ষা নিয়ে, টানা হিচড়া করা নিয়ে, ইত্যাদি নিয়ে। এইগুলো নিয়েও ঘাবড়ানোর কিছু নেই। যদি হয়ে থাকে আমরা করজোরে ক্ষমা চাচ্ছি, যিনি আমাদের হয়ে করেছেন তার হয়ে ক্ষমা চাচ্ছি, এটুকুই করতে পারি। কিন্তু এটা নিয়ে আমরা ঘাবড়ে যেন না যাই, আমরা যাজনটা যেন ঠিক মতন করি। এই জন্য উপযোজনা কেন্দ্র ভিত্তিক যাজনের কথা বলা হচ্ছে। যদি কারুর মনে আমাদের দ্বারা কোনো আঘাত লাগে আমরা ক্ষমা চাইতে পারি, কিন্তু চেষ্টা যেন করি যে এই বারবার এইরকম যেন না হয়, তাই তো? জ্ঞানী মানুষ তো তাই করবে, তাই তো? দরকার নেই। যদি কোনো ভুল হয়ে থাকে, কারুর দ্বারা ভুল হয়ে থাকে, কারুর যদি মনে আমরা আঘাত দিয়ে ফেলে থাকি, আমার বাড়িরই কেউ থাকে, আমাদের মধ্যে কেউ করে থাকি, আমরা সবাই যেন সেই ব্যক্তিকে প্রকট না করে নিজেরাই তার হয়ে ক্ষমা চাইতে পারি। একটা ছোট্ট ঘটনা। দেওঘর আশ্রমে নন্দদুলাল ভট্টাচার্য, তিনি ঠাকুরের পরিষেবা পরিকরদের মধ্যে একজন ছিলেন। ঠাকুরের তিরোধানের পরে শ্রী বরদার সাথেই তিনি যাতায়াত করতেন, এবং তিনি গেস্ট হাউস যেগুলো আছে, মনোয়ধাম, সমস্তগুলো তিনি দেখাশোনা করতেন। তিনি কেউ এলে তখন মুষ্টিমেয় ঘর, এবং তিনি একটি খাতা, জাবদা খাতা ভরে, ওই যে খড়ের ঘর আছে ঠাকুর বাড়িতে, ওই খড়ের ঘরে ওখানে বসে অনেক সময় দেখা যেত বিবিধ বিষয়ে পড়িয়ে তার মাথায় ঢোকাতেন যে এই করবে না, সেই করবে না, এইরকম করা যাবে না, সেই রকম করা যাবে না, তুমি যাওয়ার সময় চাবি আবার এখানে ফেরত দিয়ে যাবে, এই করবে সেই করবে, সমস্ত বিশদ ভাবে বোঝাতেন। অনেকক্ষণ ধরে বুঝিয়ে তারপর ঘরের চাবিটি দিতেন। তো যিনি এসছেন আজকে শান্তিদের ওখানে বুকিং করলে হয়ে যায়, কিছুক্ষণ দাঁড়াতেও হয়, তাতেই বিরক্ত হন, কিন্তু নন্দদুলালদার খবরে পড়লে বলতে বাহ, এখন অনেকটা আরাম আসছে, এখনো দাঁড়াতে হয়। তো এরকম নন্দদোলারা চাবি দিয়েছেন, যখন ফেরত এলো চাবি, তার ঘর খুলে দেখছেন ঘরের কোনায় মল ত্যাগ করে দিয়ে গেছে, এখন তো ওনার মাথায় বাজ পড়েছে, সুইপার ডাকো, পরিষ্কার করো। আর তিনি তো একদম মাথায় একদম আগুন। তারপরে গিয়ে বর্দা নাটমন্ডা বলছে আগে আর পারা যাচ্ছে না, এইরকম সব বুঝিয়ে অমুক তমুক, সে অনর্গল বলতে। বর্দা হঠাৎ বলছেন ওই তো ব্রজগুরুর লোক, ওই নিয়ে এসছিল আমাদের মেদিনীপুরের ব্রজগুরুদা, ঋত্বিক, ঘাটালে থাকেন। তিনি বললেন যে আগে না, আমি তো জানি না। কিছুক্ষণ পরে বর্দা বললেন না না, ওই ব্রজগুরুই। আগে না বাবা, আমি না, আমি তো জানি না। তিনি আর কোনো কথাই বলেন না, গম্ভীর হয়ে থাকলেন। এই বিষয়ে কোনো কথা বললেন না, গম্ভীর হয়ে গেলেন। ব্রজগুরুদা বুঝলেন যে কোনো বিষয় তো ঠিক হলো না, নিশ্চয়ই কোথাও তো আমি ভুল করলাম। যখন প্রত্যাবর্তনের পথে ব্রজগুরুদা হনহনিয়ে এগিয়ে গিয়ে বলে, হাঁটুকে বলছে আগে বাবা আমার ভুল হয়ে গেছে, হয়তো আমারই। তখন বর্দা বললেন ঠাকুরের জগতে যা হয় দায়িত্ব নিতে শিখতে হয়, যা হয় দায়িত্ব নিবি না কেন? আমি তো জানি যে তুই জানিস না, তাহলে যখন বললাম তুই বলতে পারতিস আগে আমি, দায়িত্ব তো নিতে হয়। হয়ে গেল। এবার